আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। তোমাদের আজ থেকে আমরা শুরু করতেছি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, যেটা তোমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্টের ফার্স্ট সাবজেক্ট। অর্থাৎ তুমি যে সাবজেক্ট কোডটা লেখো সেখানে দেখবা সিরিয়াল আছে, যে 1 একদম লাস্টে 26, 45, 1, তার মানে এটা 1 নাম্বার সাবজেক্ট। এরপরে দেখবা 2 নাম্বার, অর্থাৎ তোমার পঞ্চম পর্বের যে প্রথম যে সাবজেক্ট বা পরীক্ষা যদি সাবজেক্ট কোড অনুযায়ী হয় তাহলে ফাউন্ডেশন পরীক্ষাটা তোমার আগে হবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি প্রথম সাবজেক্ট। তো ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং অবশ্যই একজন সিভিল ইঞ্জিনিয়ার তুমি হবা, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং মানে ফাউন্ডেশন সম্পর্কে যদি ধারণা রাখবে না তাহলে তো হবে না। তোমার পড়াশোনার যেরকম বেসিক দিয়ে পড়াশোনা করতে হয়, ঠিক তেমনই একটা বিল্ডিংয়ের মেইন যেই জিনিস সেটা হচ্ছে ভিত্তি। তোমার ভিত্তি যদি নড়বড়া হয় তাহলে বিল্ডিং বেশি দিন টিকাতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যদিও এই সাবজেক্টে খুব একটা ম্যাথ নাই, মাত্র 3টা অধ্যায়ে ম্যাথ আছে, কিন্তু আমি মনে করি এই বইটা, বিশেষ করে এই বইটা তোমার একটু ভালো করে পড়া উচিত। এই জন্যই মূলত তোমাদের ক্লাস নিব আমি প্রতিটা অধ্যায় থেকেই। আর এখানে অনেক কিছু বোঝার আছে, বুঝছো? এটা মজার একটা সাবজেক্ট। যদি তুমি একটি বাস্তবের সাথে রিলেট করে পড়াশোনা করো, তোমার বাসার পাশে বা আশেপাশে কোথাও কাজ হচ্ছে, কিছু মাটি খনন করতেছে, নিচে ফাউন্ডেশন বেস তৈরি করতেছে, ফাউন্ডেশন অনেক কিছু করে না। তো এই সাবজেক্ট যখন তুমি পড়বা তখন তুমি ওটার সাথে রিলেট করতে পারবা। নর্মালি তোমরা কিন্তু এস্টিমেটের ক্ষেত্রে ফাউন্ডেশনের এস্টিমেট করে ফেলছো, তাই না? তো এই যে এই জিনিসটা কিন্তু তোমরা দেখছো এখানে কোন জায়গায় কী করতে হয়, এটা দেখা শেষ, তাই না? কিন্তু এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এটা ক্ষেত্রে এটা কত প্রকারের হয়ে থাকে, কীভাবে ফাউন্ডেশন দেওয়া যায়, এই বিস্তারিত আলোচনা আছে হচ্ছে এই বইয়ের মধ্যে। এবং এই বইয়ের মধ্যে আরও আছে যে মানে একটা ভিত্তি কী পরিমাণ লোড নিতে পারবে। এই সব কিছুই আছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে। তো প্রথম ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট যে চ্যাপ্টার বা প্রথম যে অধ্যায়, সেইটা হলো তোমার কি, দেখো প্রথম অধ্যায় ভিত্তি ও ভিত্তি প্রকৌশল, অর্থাৎ ভিত্তি, ফাউন্ডেশন অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। তো ভিত্তি জিনিসটা কি, এটা এটা কিন্তু তোমাদেরকে আর এক্সট্রাভাবে বলার কোনো প্রয়োজন নাই, কারণ ভিত্তি কি এইটা কাউকে অন্ততপক্ষে অন্ততপক্ষে ফিফথ সেমিস্টারে আসে বোঝানোর কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। তারপরে একবার বলি, ভিত্তি হচ্ছে একটি দালানের সর্বনিম্নস্থ কাঠামো, যেটার উপরে ভবনের সমস্ত লোড কি হয়, স্থানান্তরিত হয়। এবং এই ভিত্তিটা আবার কি করে, দেখো এর উপরে ধরো উপরে বিল্ডিংয়ে আছে, এর উপর লোড আসছে, এই ভিত্তিটা সব লোড নিচে নেওয়ার পরে এর নিচে তো ভূনিম্নস্থ একটা মাটি আছে না, বা ভিত্তির নিচে একটা মাটি আছে, লোড। ধরো আমার এই হাতের ওপর লোড আসতেছে, বা সেই লোড নিয়ে যাতে যদি একবার মাটিতে নিয়ে যাই, সেই লোডটা ট্রান্সফার হবে কোথায়, মাটিতে ট্রান্সফার হবে। ঠিক তেমনই এই ভিত্তির যে লোডটা ওপর থেকে আসবে, সেই লোডটা সর্বপ্রথম এই ভিত্তি নিবে, নেওয়ার পরে আবার মাটিতে ট্রান্সফার করে দিবে, বুঝছো? এই জন্যই যেহেতু মাটিতে ট্রান্সফার করে দিচ্ছে যেহেতু, সেই জন্যই এখানে মাটির একটা গুণাবলীর ওপরে অনেকটা কাজ করে, যেটা তোমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখছো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং টোটাল কাজ। কিন্তু এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি পড়বো সেই জিনিসটা আমরা আগে দেখি। দেখো, প্রথমত ভিত্তির কাজ কি, ভিত্তির কাজ হচ্ছে লোড বহন করা। তারপরেও তোমাদের এখানে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রের মধ্যে এখন বর্তমানে তোমরা ফিফথ সেমিস্টারে মোটামুটি সবই বলতে পারবা, কারণ তোমাদেরকে এগুলো আমি শেখাইছি। দেখো, যেই স্তরে মাটি থাকে এগুলোকে কি বলা হয়, গ্রাউন্ড লেভেল, যেই লেভেলে মাটি থাকে। তো মাটি কিভাবে চিনবা, মানে একটা চিত্র দেখে তুমি মাটি কিভাবে চিনবা, এটা কিন্তু সেকশন। এতদিনে হয়তো সেকশন এবং প্ল্যান বুঝে গেছো, কারণ এস্টিমেটের মধ্যে আমরা দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে প্ল্যান আর একটা সেকশন। তো এটা হচ্ছে সেকশন। তো এই সেকশনের মধ্যে যখন দেখবে যে এইরকম চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা বোঝায় হচ্ছে এটা গ্রাউন্ড লেভেল বা মাটির লেভেল বোঝায়। ঠিক আছে, তো এটা হলো কি আমাদের গ্রাউন্ড লেভেল। এরপরে এই যে মেঝে, এই যে এটা হলো তোমার মেঝে, বুঝছো? এটা হচ্ছে মেঝে বা ফ্লোর বলা যায় এটাকে, মেঝে। ঠিক আছে, তো এই মেঝে যেই লেভেলে থাকে সেটাকে কি বলি আমরা, প্লিন্থ লেভেল বলি। কি বলি, প্লিন্থ লেভেল। এটা হলো জিএল গ্রাউন্ড লেভেল, এবং এইটা হলো পিএল প্লিন্থ লেভেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে গ্রাউন্ড লেভেল গেল, প্লিন্থ লেভেল গেল। এবং এখানে দেখো নর্মালি আমরা কি করি, মাটি খনন করি। তোমরা এস্টিমেটে মাটি খননের কাজ করছো, তো প্রথমত মাটি খনন করব, এখানে নিচে যেই সর্বনিম্ন যে স্তরটা আছে, যেটাকে বলি আমরা ফাউন্ডেশন বেজ,
বা ফাউন্ডেশন বেড, দুটোই বলা চলে। তো এই যে ফাউন্ডেশন বেজ, এই জিনিসটা কিন্তু মানে আমাদের খুব সুন্দরভাবে এটা মানে কি বলে, এখানে একটা প্রশ্ন সম্ভবত আছে, দেখো না এখানে নাই। তো এই যে ফাউন্ডেশনের নিচে যে আমাদের বেডটা যার উপর ফাউন্ডেশন থাকবে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা যদি তুমি সঠিকভাবে বা সুন্দরভাবে প্রস্তুত করতে না পারো, তাহলে কিন্তু তোমার ফাউন্ডেশনটা ব্যর্থ হতে পারে। এই জন্য দেখো, সর্বনিম্ন স্তরটা খুব সুন্দরভাবে আমাদের কাজ করতে হয়। তোমরা দেখছো নিচে কী কী করা হয় বলো তো? এস্টিমেটের ক্ষেত্রে আমাদের কিন্তু নিচে একটা ফ্ল্যাট সোলিং করে নেওয়া হয়, তার উপরে আবার কংক্রিট দেওয়া হয়, তার উপরে আবার কী করা হয়, ফাউন্ডেশন করা হয়, তাই না? তো এই জন্য ফাউন্ডেশন বেসটা আমাদের খুব সুন্দরভাবে করে নিতে হয়। তাহলে কি গেল, এটা এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন বেস নিচে, এটা হচ্ছে ফুটিং, ঠিক আছে, ফাউন্ডেশন বা ফুটিং এটা। এবং এই যে ফাঁকা জায়গাগুলো থাকে, এটাকে আমরা বলতেছি কি আর্থ ফিলিং করা হয়। আর্থ ফিলিং মানে কি, মানে মাটি খনন, আর্থ মানে মাটি কাটা একটা তুমি কাজ করছো, এখানে আবার কি করো, মাটি ভরাট করবা, ঠিক আছে। তো মাটি ভরাটকে এখানে বলা হচ্ছে আর্থ ফিলিং, অর্থাৎ মাটি দ্বারা এখানে ভরাট করা হবে, বোঝা গেছে? তো এই তো ছিল। এরপরে মেঝে, এখানে তোমরা জানো এটাতে কি একটা মেঝেতে কী করা হয়, ফ্লোর ফিনিশ দেওয়া হয়। ধরো এই যে উপরে যেটা সেটা ফ্লোর ফিনিশ, নিচে একটা ঢালাই দেওয়া হয়েছে, এবং এর নিচে আবার হয়তো ফ্ল্যাট সিলিং করা হবে। তো এই জিনিসগুলো কিন্তু এস্টিমেটে আমরা দেখে আসছি, কিন্তু এখন আমাদের মেইন ফোকাস যেটা সেটা হচ্ছে কি, এই ফুটিং বাই ফাউন্ডেশন। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো ভিত্তির প্রকারভেদগুলো দেখি। এটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি এই অধ্যায় থেকে ভিত্তির প্রকারভেদ পড়বা, এটা সারা জীবন তোমার লাগবে। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যেখানেই যাও না কেন, তোমাকে ভিত্তির প্রকারভেদ মনে রাখতেই হবে, ঠিক আছে? তো এই জন্য এই ভিত্তির প্রকারভেদটা একটু সুন্দরভাবে পড়বা। এবং যারা তোমরা নোট করতেছো, নোট করাটা কিন্তু আমি শুরু করে দিতে বলছিলাম তোমাদের। তো তোমরা এই প্রথম ক্লাস থেকেই প্রথম একদম নোট করা শুরু করবা। এবং যেহেতু এই সাবজেক্টটা ম্যাথ নাই, এই জন্য তোমরা, আমি প্রশ্নগুলো দিয়ে দিব, প্রশ্নগুলো উঠে নোট করতে পারো, অথবা যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম যে অধ্যায়গুলোতে আছে সেগুলো তোমরা নোট করতে পারো। তো যে যত পরিশ্রম করবা তারটা তত সুন্দর হবে, এবং সে তার র্যাঙ্কিং তত আগেই থাকবে, পুরস্কারও তার জন্য তত সহজ। তো এখন আমরা দেখি ভিত্তির প্রকার আসলে কি। ভিত্তি প্রধানত দুই প্রকার। ভিত্তি প্রধানত দুই প্রকার। তাহলে ভিত্তি প্রধানত দুই প্রকার কি কি হতে পারে? এক নাম্বার হচ্ছে অগভীর ভিত্তি। অগভীর ভিত্তি। দুই নাম্বার হলো গভীর ভিত্তি। এই অগভীর ভিত্তিকে আবার বলা চলে শ্যালো, SHALLOW, ঠিক আছে বানান, হ্যাঁ, শ্যালো ফাউন্ডেশন। আর গভীর ভিত্তিকে বলা হয় হচ্ছে ডিপ ফাউন্ডেশন। ডিপ ফাউন্ডেশন, এই যে এই সমস্ত ক্ষেত্রে একটু ইংলিশগুলো মনে রাখবা, কারণ এখন কারিগরি শিক্ষা বোর্ড একটু প্রশ্ন করতেছে বলতে বইয়ের বাইরে থেকে দিচ্ছে এমন না, বইয়ের ভিতর থেকেই দিচ্ছে, একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করতেছে। ধরো নর্মালি প্রশ্নের মধ্যে হয়তো যদি বলে যে তোমরা যদি এটা আগে না পড়ো যে শ্যালো ফাউন্ডেশন কত প্রকার কী কী, এই প্রশ্নে আসছে ধরো, তখন তুমি তো যদি এই ইংলিশটাই না জানো, তাহলে কি তুমি লিখতে পারবা শ্যালো ফাউন্ডেশন কাকে বলে? পারবে না। এই কাকে বলে বা শ্যালো ফাউন্ডেশন কত প্রকার, এটা কিন্তু লিখতে পারবে না। এই জন্য কিছু কিছু জিনিসের ক্ষেত্রে বাংলার সাথে সাথে ইংলিশটাও একটু পড়ে রাখবা, বুঝছো? অথবা কোনো একটা টপিক আছে যেটা ইংলিশে বর্ণনা করা আছে বইয়ের মধ্যে, ওই ওয়ার্ডটা, ইংলিশ ওয়ার্ডটার বাংলা মিনিং কী সেটাও পড়ে রাখবা। তাহলে কি হবে, পরীক্ষায় বাংলায় আসুক বা ইংলিশে আসুক, তুমি সহজেই কিন্তু এখানে লিখতে পারবা, ঠিক আছে? তাহলে এখানে একটা গেল অগভীর ভিত্তি, আর একটা গভীর ভিত্তি। তো প্রথমত যেহেতু আমাদের অগভীর ভিত্তি, আমরা অগভীর ভিত্তি নিয়ে আগে বিস্তর যে আলোচনা সেটা আগে দেখি। দেখো, অগভীর ভিত্তি। অগভীর ভিত্তি, অগভীর ভিত্তির মধ্যে আমাদের কি কি আছে? অগভীর ভিত্তি কাকে বলে প্রথমত এটা দেখি। অগভীর ভিত্তি হচ্ছে যে ভিত্তির গভীরতা
প্রস্থের সমান বা গভীরতা প্রস্থের সমান বা কম, প্রস্থের থেকে গভীরতাটা প্রস্থের থেকে সমান অথবা প্রস্থের থেকে কি কম, তাকে অগভীর ভিত্তি বলে। অগভীর ভিত্তি বলে। ঠিক আছে, তাহলে অগভীর ভিত্তি কি? যে ভিত্তির গভীরতা প্রস্থের সমান বা কম তাকে অগভীর ভিত্তি বলে। তো এই অগভীর ভিত্তি আবার আমাদের 4 প্রকার। অগভীর ভিত্তি আবার কত প্রকার? 4 প্রকার। অগভীর ভিত্তি, এই অগভীর ভিত্তি আবার 4 প্রকার। কি কি? 1 নাম্বার হচ্ছে স্ট্রাপ ফুটিং। স্ট্রাপ ফুটিং। 2 নাম্বার হচ্ছে স্প্রেড ফুটিং। স্প্রেড ফুটিং। 3 নাম্বার হলো কম্বাইন্ড ফুটিং। কম্বাইন্ড ফুটিং। এবং 4 নাম্বারটা হলো র্যাফট বা ম্যাট ফুটিং। র্যাফট বা ম্যাট ফুটিং। ফুটিং। তাহলে কয় প্রকার অগভীর ভিত্তি? অগভীর ভিত্তি হচ্ছে 4 প্রকার: স্ট্র্যাপ ফুটিং, স্প্রেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, র্যাফট বা ম্যাট ফুটিং। তো এই 4 প্রকারের সংজ্ঞা তোমাদের মনে রাখতে হবে। যদিও পরীক্ষাতে আসে হচ্ছে যে র্যাফট ফুটিং কি, এটা আসে। ঠিক আছে, র্যাফট বা ম্যাট অর্থাৎ এই যে লাস্টের যেটা সেটা। তো ধীরে ধীরে আমরা দেখি এই 4টা জিনিস আমরা দেখব যে আসলে এই 4টা ফুটিং কীভাবে এবং কীভাবে দেওয়া হয় এবং এগুলোর চিত্র আসলে কীরকম। তো এখন আমরা দেখব এই 4টা ফুটিং আসলে কিভাবে তৈরি করা হয় বা দেখতে কীরকম সে জিনিসটা। দেখো, প্রথমত আমরা যদি স্প্রেড ফুটিং দেখি, তাহলে স্প্রেড ফুটিংটা মূলত আমরা এতদিন যে চিত্রটা আঁকাইছি সেটাই হচ্ছে স্প্রেড ফুটিং। এটা মোস্ট কমন একটা ফুটিং, স্প্রেড ফুটিং, যেটা তুমি এস্টিমেটের ক্ষেত্রে যতগুলো ফুটিং দেখছো সবগুলাই হচ্ছে স্প্রেড ফুটিং। তাহলে স্প্রেড ফুটিংটা কীরকম দেখতে? এই যে যেটা আমরা কিছুক্ষণ আগে আঁকাইছিলাম সেই রকম। এটা হচ্ছে মূলত একটা স্প্রেড ফুটিং। ঠিক আছে, অর্থাৎ এই স্প্রেড ফুটিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমার এই যে লম্বা একটা শুধু মাঝখানে, এটা যদি তুমি প্ল্যান দেখো, এই যে যদি কাটো, তো টপ থেকে শুধু এরকম দেখতে পারবে একটা 4 কোণা একটা কি দেখা যাচ্ছে, কলামের টাইপের একটা ফাউন্ডেশন দেখা যাচ্ছে। তো এই যে ফুটিং, এই ফুটিংটাকে বলা হয় হচ্ছে স্প্রেড ফুটিং। এই ফুটিংটাকে বলা হয় কি? স্প্রেড ফুটিং। তোমরা সংখ্যাগুলো পড়ে নিবে, আমি শুধু দেখাই দিই কোনটা দেখতে কীরকম হয়। এরপরে এখন স্ট্রাপ ফুটিং যেটা, স্ট্রাপটা কি? দেখো, স্ট্রাপ ফুটিংটা হলো, স্ট্রাপ ফুটিংয়ের ক্ষেত্রে একটা বিম থাকে। মনে রাখবা, স্ট্রাপ ফুটিংয়ের ক্ষেত্রে বিমের মতো একটা কাজ করে। ধরো এই যে এখানে একটা বেজ আছে ফাউন্ডেশন, এখানে একটা ফাউন্ডেশন বেজ। ঠিক আছে, তো এই বেজের উপরে এখানে একটা ফুটিং দেওয়া হবে, ধরলাম এখানে একটা দেওয়া হবে আর এখানে একটা দেওয়া হবে। ঠিক আছে, তো এই 2 জায়গায় কী হবে? এই যে এরকম লম্বা উঠবে, এরকম লম্বা হয়ে মানে 4 কোণা একটা আরসিসি ঢালাই দিয়ে আমাদের ওখানে একটা কী তুলতে হবে? ফুটিং উঠাতে হবে। তো এটা যে ফুটিংয়ের বেজ, মূলত এই যে পার্থক্যগুলো, এই যে অগভীর ভিত্তির যে পার্থক্যগুলো তোমরা দেখতেছো, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হচ্ছে এই যে বেজের উপরে। এটার বেজের উপরে দেখো, এটার বেজ কী রকম? প্রথমত একটু প্রশস্ত ছিল, আস্তে সংকোচন কমতে কমতে একদম কি হয়ে গেছে, নির্দিষ্ট আকার হয়ে এটা উঠে গেছে একবারে, তাই না? তো মূলত এটার কাজই করতেছে ফাউন্ডেশন বেজের উপরেই, যে বেজটা কীরকম দেখতে সেটার উপর ভিত্তি করেই কিন্তু প্রকারগুলো তুমি আইডেন্টিফাই করতে হবে তোমাকে। তাহলে স্প্রেড ফুটিংয়ের ক্ষেত্রে তুমি কি দেখতেছো? যে আস্তে আস্তে সংকোচন মানে বড় থেকে আস্তে আস্তে ছোটো হতে হতে একটা নির্দিষ্ট আকার হয়ে উপরের দিকে উঠে গেছে। এরপরে স্ট্রাপ ফুটিং। স্ট্রাপ ফুটিংয়ের ক্ষেত্রে কি হয়? স্ট্রাপ ফুটিং একটা বিম দ্বারা 2টা ফাউন্ডেশনকে কি করে? জয়েন্ট দেয়। এটাকে বলা হয় স্ট্রাপ, এটাকে বলা হয় স্ট্রাপ বিম। বুঝছো? এটাকে বলা হয় স্ট্রাপ বিম। তাহলে এই যে একটা বিম, যে বিম দ্বারা 2টাকে মানে সংযোগ করা হয়েছে, তো এইরকম যদি কখনো ফুটিংয়ের প্রয়োজন হয় বা ভিত্তির প্রয়োজন হয়, সেই ভিত্তি বা ফুটিংকে আমরা কি বলবো? স্ট্রাপ ফুটিং। তাহলে যেখানে স্ট্রাপ বিম দেখবা সেটাই হবে কি আমাদের স্ট্রাপ
ফুটিং। ঠিক আছে, তাহলে এটা গেল কি স্প্রেড ফুটিং, এটা স্ট্র্যাপ ফুটিং। এখন যদি আসি আমরা কম্বাইন্ড ফুটিংকে, তো কম্বাইন্ড ফুটিংটা মূলত কিছুটা স্ট্র্যাপের মতোই, কিন্তু পুরো এলাকা জুড়ে, এই যে বিমের মতো না। ধরো এরকম করে ঢালাই দিছো তুমি, এরকম করে দিছো, এখানে একটা বিম আছে, সরি এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে। ঠিক আছে, তো এই যে পুরো এলাকা জুড়ে যখন তুমি দিচ্ছ, পুরো এলাকা বলতে এটা কিন্তু পুরো এলাকা না, ধরো এই যে এটা হচ্ছে একটা বাড়ির জায়গা, বাড়ি করবা, কিন্তু হঠাৎ করে দেখতেছি এরকম করে তোমাকে দুইটা ফাউন্ডেশন একসাথে জয়েন করে দেওয়া লাগতেছে, একসাথে জয়েন করে দেওয়া লাগতেছে। তো সেই ক্ষেত্রে তুমি এটাকে কি বলতে পারবা? কম্বাইন্ড ফুটিং বলতে পারবা। ধরো এটা এরকমই হবে, ধরো এরকম হতে পারে, চিকন করে দিলা, একই সমান হতে পারে, দিয়ে এই পাশে একটা, এই পাশে একটা। ঠিক আছে, তো সেম জিনিসটা, এই জিনিসটা কিন্তু প্রায় সেম মনে হচ্ছে, তাই না? এটা নর্মালি কখন হয়? যখন দুইটা একদম নিকটবর্তী চলে আসে, দুইটা ফুডিং যখন নিকটবর্তী চলে আসে, তো সেই সময় একটার উপরে তো আর আরেকটা উঠে দেওয়া যাবে না, বা একটা নিচে থাকবে একটা উপরে থাকবে, এরকম কি করা যাবে? করা যাবে না। তো সেই ক্ষেত্রে কী করা হয়? দুইটা একসাথে, ধরো নর্মালি এই যে এরকম ধরো যদি হতো, কিন্তু দুইটা কাছাকাছি হওয়ার কারণে আমরা এই দুটাকে আলাদা আলাদা করে দিচ্ছি না, আলাদা আলাদা না করে দিয়ে কী করা হচ্ছে? একবার একসাথে ঢালাই করে দেওয়া হচ্ছে। বোঝা গেছে? তো এইরকম যে ফুটিংগুলো থাকে, এই ফুটিংগুলোকে আমরা কি বলি? কম্বাইন্ড ফুটিং। এখন এই তিনটা ফুটিংটা একদম ইজি ছিল, কিছুই না, স্ট্র্যাপ, স্প্রেড, আরেকটা কি কম্বাইন্ড। চারটাই সহজ, কিন্তু 5 নাম্বারটা ইম্পর্টেন্ট বেশি। এটা চাকরির পরীক্ষাতেও আসে, অ্যাডমিশনের পরীক্ষাতেও আসে, সব জায়গায় শুধু এই প্রশ্নই যে র্যাপ ফুটিং কি, র্যাপ ফুটিং কোথায় ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করা হয়, এই জিনিসটা বেশি। তো র্যাপ ফুটিংটা মূলত কি তোমাদের দেখায় দাঁড়াও। র্যাপ ফুটিংটা হচ্ছে একটা বিল্ডিংয়ের একদম সর্বনিম্ন যে মেঝের লেয়ারটা আছে, ধরো একটা বিল্ডিং তুমি নির্মাণ করবা, এই একটা জায়গা, এই জায়গার মধ্যে তুমি একটা বিল্ডিং তৈরি করবা। এখন এই জায়গায় বিল্ডিং তৈরি করতে নিয়ে দেখতেছো তুমি মাটির অবস্থা খুবই খারাপ, ওখানে তুমি যে ছোটো ছোটো করে যদি দাও তাহলে এখানে কাজ হবে না। ঠিক আছে, বা এখানে লোড তোমার বেশি ফালাতে হবে, ধরো কোনো তুমি ইন্ডাস্ট্রি করবা, তো সেক্ষেত্রে তোমার লোড তো মেঝেতে অনেক বেশি পরিমাণে পড়বে, তাই পড়বে না? তো সেই ক্ষেত্রে পুরো সমস্ত মেঝে, শুধুমাত্র এতটুকু না, সমস্ত মেঝে, পুরো মেঝেই ঢালাই করা হয়, বুঝছো? তুমি যে জায়গায় বাড়ি করবা, বা যেই জায়গায় ভবন করবা, যে জায়গায় বিল্ডিং করবা, যে সেই ভবনের সর্বনিম্ন স্তরে সম্পূর্ণ জায়গা ঢালাই করে, সম্পূর্ণ জায়গা কংক্রিট দ্বারা ঢালাই করে যেই ফুটিং তৈরি করা হয় তাকে বলা হয় র্যাপড ফুটিং। অর্থাৎ যেমনভাবে আমরা স্ল্যাব ঢালাই করি, ছাদ ঢালাই করি, ঠিক তেমনভাবেই আমাদের এই ফুটিংটাও ঢালাই করা হয়, র্যাপড বা ম্যাট ফুটিং। তোমার এই যে এই দিক দিয়ে তোমার রড দেওয়া হবে, ঠিক আছে, এই যে রড দিয়ে ধরো এরকম এরকম করে, যদিও চিত্র আমি সুন্দর করে আঁকাতে পারতেছি না, তোমরা বইয়ের মধ্যে দেখলে দেখতে পারবে সুন্দর করে চিত্র দেওয়া আছে। তো এখানে তোমার একদম পুরোটাই ঢালাই করা হয়, নিচের ফ্লোর পুরোটাই ঢালাই করা হয়। ঢালাই করার পরে সেখান থেকে আবার কলাম উঠানো হয়, উঠাইয়া বাড়ি করা হয় বা একটা ভবন তৈরি করা হয়। বোঝা গেছে? তাহলে যদি সংজ্ঞা আসে র্যাপড বা ম্যাট ফুটিং কি, যেমন এই যে এখানে লিখে রাখছি, এগুলো আমি রিভিশন করব কোনটা কোনটা, সেটা আগে আগে এগুলো শেষ করি। র্যাপড বা ম্যাট ফুটিং যদি পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? র্যাপড বা ম্যাট ফুটিং কোন ফুটিং? যে ফুটিংটা একটা ভবনের সর্বনিম্ন যে স্তর, সেখানে সম্পূর্ণ এলাকা জুড়ে ঢালাই করে তৈরি করা হয়। বইয়ের মধ্যে ছোটো করে সংখ্যা দেওয়া আছে, সম্পূর্ণ এলাকা জুড়ে যে ঢালাই করা হয় সেটাকে বলা হচ্ছে র্যাপড বা ম্যাট ফুটিং। বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম কি, অগভীর ভিত্তি। প্রথমত দেখছি ভিত্তি প্রধানত 2 প্রকার, গভীর ভিত্তি, অগভীর ভিত্তি। অগভীর ভিত্তি আবার 4 প্রকার, স্ট্র্যাপ, স্প্রেড, কম্বাইন, র্যাপড বা ম্যাট ফুটিং। তো এই যে 4 প্রকার ফুটিং, এটা সবসময় মনে রাখবা, এটা কিসের ক্ষেত্রে? অগভীর ভিত্তির ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমরা দেখি গভীর ভিত্তির ক্ষেত্রে আমরা কি কি ফুটিং পাই, বা গভীর ভিত্তির ক্ষেত্রে কি কি ভিত্তি আমাদের আছে। তাহলে দেখো ভিত্তি কিন্তু প্রধানত 2 প্রকার, আর অগভীর ভিত্তি কয় প্রকার গেল? অগভীর ভিত্তি গেল 4 প্রকার। এরপরে আমাদের গভীর ভিত্তি। গভীর ভিত্তি 3 প্রকার। গভীর ভিত্তি কত প্রকার? 3 প্রকার, 2 নাম্বার। তাহলে আগে সংজ্ঞাটা আমরা দেখি যে গভীর ভিত্তি কি। গভীর
ভিত্তি। গভীর ভিত্তি হলো ওই সেম জিনিসটাই লিখতে হবে। দেখো, যে ভিত্তির গভীরতা প্রস্থের তুলনায় অনেক বেশি, তাহলে অগভীর ভিত্তি কি? যে ভিত্তির গভীরতা প্রস্থের তুলনায় অনেক বেশি। আর গভীর ভিত্তি। আর অগভীর ভিত্তি কি? অগভীর ভিত্তি আমাদের ছিল হচ্ছে যে ভিত্তির গভীরতা প্রস্থের সমান, ভিত্তির গভীরতা প্রস্থের সমান অথবা প্রস্থের থেকে কম, তাকে বলি হচ্ছে আমরা অগভীর ভিত্তি। মাথার মধ্যে একদম গাঁথে নাও। আর যখন যে ভিত্তির গভীরতা প্রস্থের তুলনায় অনেক বেশি হয়ে যাবে, তুমি একটা ভিত্তি নির্মাণ করবা, সেই ভিত্তির প্রস্থের থেকে গভীরতা অনেক বেশি হয়ে গেছে, তো অনেক বেশি যখন হয়ে যাবে তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে গভীর ভিত্তি। বোঝা গেছে? তাহলে গভীর ভিত্তি প্রধানত 3 প্রকার, বা গভীর ভিত্তি 3 প্রকারই, প্রধানত না, 2 নাম্বার এবং 3 নাম্বার। তো এই তিন প্রকারের মধ্যে আমাদের দুইটার মধ্যে একটু কনফিউজিং কাজ করে। একটা হচ্ছে কফার ড্যাম আর একটা হচ্ছে কেইশন। বুঝছো? তোমরা বই যখন পড়বা তখন দেখবা 3 প্রকারের মধ্যে 2টা প্রকারে একটু তোমাদের কনফিউশন কাজ করবে। তো ওই দুইটাই আমি একটু ভালোভাবে বিস্তারিত আলোচনা করব তোমাদের মাঝে। আর একটা যেটা আছে সেটা একদম সহজ, সেটা হচ্ছে পাইল ভিত্তি। তোমরা এটা শুনছো, পাইলিং করে কাজ করা হয় না? পাইল ভিত্তি, ঠিক আছে। আর এটা হচ্ছে কফার ড্যাম এবং 3 নাম্বার হচ্ছে কেইশন। তো পাইল ভিত্তি তোমরা বুঝতে পারতেছো, পাইল তৈরি করে যে ভিত্তিটা করা হয়, এটা আমি আর বলতেছি না। কিন্তু সমস্যা হচ্ছে এই দুইটা, কফার ড্যাম আর কেইশন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং পড়ার সময় এই জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য এই ক্লাস করার শেষে একটু গুগলে যাওয়ার পরে এই দুইটা জিনিস সার্চ করবা, কফার ড্যাম এবং কেইশন। তাহলে কি হবে, বিষয়টা তুমি প্র্যাকটিক্যালি দেখতে পারবা। তাহলে পাইলের ক্ষেত্রে তো সমস্যা নাই, পাইলি বুঝলাম যে পাইলিং করার মাধ্যমে যেই মানে ফাউন্ডেশনটা দেওয়া হয় সেটাকে বলতেছি আমরা পাইল ভিত্তি বা পাইল ফাউন্ডেশন। কিন্তু কফার ড্যাম জিনিসটা আবার কি, বা কেইশন জিনিসটা কি? ধরো এটা বড় একটা সমুদ্র, বুঝছো? এই সমুদ্রের মধ্যে তোমাকে ঠিক এই জায়গাটাতে কাজ করতে হবে, বা নদী বা সমুদ্র যেটাই বলো না কেন, এইটুকুর মধ্যে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করা হয়, এখানে একটা অস্থায়ী কাঠামো তৈরি করা হয়। কি তৈরি করা হয়? অস্থায়ী কাঠামো তৈরি করা হয়। ধরো চারপাশে পানি, কিন্তু এর মাঝে, এটা বোঝানো কি সম্ভব হবে? ধরো এর মাঝে দেখা যাক, এর চারপাশ দিয়ে একটা কাঠামো তৈরি করা হয়, বুঝছো? এর চারপাশ দিয়ে একটা কাঠামো তৈরি করা, অস্থায়ী কাঠামো তৈরি করা হয়। করার পরে, আচ্ছা এটা মিশে দিই, চারপাশ দিয়ে একটা অস্থায়ী কাঠামো তৈরি করার পরে এর ভিতরে যে পানিটা আছে সেই পানিটা বের করে ফেলে দেওয়া হয়, দিয়ে এই সম্পূর্ণ জায়গাটাকে একদম শুকনো বানায় ফেলা হয়। তুমি একটু সার্চ দিয়ে দেখবা এই জিনিসটা, এটা এখনই সার্চ দিয়ে দেখবা যে কফার ড্যাম জিনিসটা আসলে কী রকম দেখতে। আমি তো এই জায়গায় তোমাকে ছবির মাধ্যমে দেখাতে পাচ্ছি না, এই জন্য তোমরা দেখে নিবা যে কফার ড্যাম জিনিসটা হচ্ছে কি, এটার একটা চারপাশ দিয়ে একটা বাউন্ডারি তৈরি করা হবে, অস্থায়ী কাঠামো তৈরি করা হবে, করে এর মধ্যে থেকে পানি নিষ্কাশন করা হবে। এর মধ্যে তো পানি আছে, চারপাশে তো পানি, তাই না? তো এর মধ্যেও আলটিমেটলি কী থাকবে? পানিই থাকবে। এই পানিটা এখান থেকে নিষ্কাশন করা হবে, অর্থাৎ বের করে ফেলে দেওয়া হবে। এখান থেকে পানি বের করে ফেলে দিয়ে এর ভিতরে শুষ্ক করা হবে। শুষ্ক করার পরে ওখানে যদিও কোনো প্রয়োজনীয় কাঠামো তৈরি করা হয়, সেই কাঠামোটা এখানে তৈরি করা হবে, বুঝছো? এবং কেইশন জিনিসটা কি দেখো, নর্মালি আমরা কী করলাম, এটা কিন্তু পানির মধ্যে যখন কোনো কাঠামো তৈরি করতেছি তখন আমরা কেইশন দিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করার পরে তার ভিতর থেকে পানি বের করে কাঠামো তৈরি করতেছি। কিন্তু এই কেইশনের ক্ষেত্রে, কফার ড্যামের ক্ষেত্রে মনে রাখবা শুধুমাত্র পানি হতে পারে, শুধুমাত্র পানি। আর কেইশনের ক্ষেত্রে মাটি অথবা পানি, মাটি হতে পারে অথবা পানি, বুঝছো? মাটি অথবা পানি। কেইশনটা কি করা হয়, মাটি এবং পানির মধ্যে যদি মানে ফাউন্ডেশন বা ভিত্তি
তৈরি করার প্রয়োজন হয় বা ফুটিং দেওয়ার প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে যে কাঠামোটা তৈরি করা হয়, কেশন এবং কফার ড্যাম দুইটাই কিন্তু কাঠামো। যদি ওদেরকে কী বলা হচ্ছে, মানে গভীর ভিত্তি, তিনটাই কিন্তু গভীর ভিত্তি। তো গভীর ভিত্তির মধ্যে পাইলিংয়ের মধ্যে অনেক আলোচনা আছে, যেটা আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ করব। আর এখানে কফার ড্যাম আর কেশন এই দুইটা হচ্ছে দুইটাই কি কাঠামো। কেশনও কাঠামো, কফার ড্যামও কাঠামো। কফার ড্যাম কাঠামোটা তৈরি করা হয় পানির মধ্যে, আর কেশন কাঠামো মাটি অথবা পানিতে যখন ভিত্তি স্থাপন করা হবে। এটা কিন্তু কফার ড্যামটা কিন্তু অন্য যে কোনো কাঠামো, অন্য যে কোনো কাজের জন্য হতে পারে। কভার ড্যাম মাটির পানির মধ্যে তুমি ফাউন্ডেশন তুলবা নাকি অন্য কোনো কাজ করবা, তাতে সমস্যা নাই, সেক্ষেত্রে কভার ড্যাম আমরা ব্যবহার করে থাকি। কিন্তু যখন কেশনের কাজ করা হবে, এই কেশনের ক্ষেত্রে মাটি অথবা পানি, মাটিতে অথবা পানিতে ফাউন্ডেশন মানে মানে দেওয়ার প্রয়োজন হলে যে কাঠামো তৈরি করে ফাউন্ডেশনটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে কি, কেশন। এই যে এইরকমই, যে এটা যেরকম আমরা কাঠামো তৈরি করে করছি, তোমরা এটা সার্চ দিলে দেখবা এর কাছাকাছি একটা চিত্র তোমরা পাবা। বুঝতে পারছো? তো এটাকে বলতেছি আমরা কি, কেশন। তাহলে আমরা অগভীর ভিত্তি দেখলাম এবং গভীর ভিত্তি দেখলাম। এই ছিল হচ্ছে বেসিক, মানে মূল যেই থিমগুলো মানে এই অধ্যায়ের। দুইটা প্রকার ফাউন্ডেশনের বা ফুডিংয়ের মানে ভিত্তি দুই প্রকার, একটা হচ্ছে অগভীর ভিত্তি আর এটা হচ্ছে গভীর ভিত্তি। অগভীর ভিত্তি 4 প্রকার, গভীর ভিত্তি কয় প্রকার? 3 প্রকার। এই জিনিসগুলো হচ্ছে একদম মেইন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে যেটা আছে আমরা পরের অধ্যায়ে আলোচনা, মানে পরের লেকচারে আলোচনা করব এই যে পাইল ভিত্তি নিয়ে। ঠিক আছে? এই পাইল ভিত্তির অনেক আলোচনা আছে। পাইল ভিত্তির যে প্রকারভেদগুলো আছে সেইগুলো নিয়ে আমাদের সুন্দর সুন্দর প্রশ্ন হয়, ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন আছে। ঠিক আছে? এখন দেখি এখানে যে প্রশ্নগুলো আমরা লিখে রাখছিলাম সেইগুলো আমরা কাভার হলো কি না। মূলত এই প্রশ্নগুলো কভার করার জন্যই কিন্তু আমরা এই জিনিসগুলো পড়লাম। আর এই প্রশ্নগুলো সবসময় অতি সংক্ষিপ্ততে প্রতিবার আসে। তাহলে আমরা প্রথম থেকে দেখি ভিত্তির কাজ কি। ভিত্তির কাজ কি? কোনো ভবনের যে লোডটা আছে সেই লোড বহন করা, তাই না? তাহলে একটা দালানের একটা কাঠামো লোড বহন করাই হচ্ছে ভিত্তির কাজ। আচ্ছা, এরপরে কফার ড্যাম কি, কেশন কি? এই যে কফার ড্যাম, এই যে কেশন, এটার সংজ্ঞা কীভাবে দিবা? পানির মধ্যে কোনো কাঠামো নির্মাণ করার প্রয়োজন হলে যে অস্থায়ী কাঠামো তৈরি করে ওই জায়গাটুকুকে পানি নিষ্কাশনের মাধ্যমে শুষ্ক করা হয়, সেটাই হচ্ছে কি, কফার ড্যাম। এটা সুন্দরভাবে বইয়ের মধ্যেও সংজ্ঞা দেওয়া আছে, ওটা পরে নিলে হবে। আর কেশনটা কি? কেশন মাটি এবং পানি, এটা একটু মনে রাখবো। কফার ড্যামের ক্ষেত্রে পানি উল্লেখ করবা, কেশনের ক্ষেত্রে মাটি এবং পানি উভয়টাই উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরে কি হলো আমাদের ভিত্তি কাকে বলে, এটা হয়ে গেছে আমাদের। তাহলে ভিত্তির কাজ কি, কফার ড্যাম, ভিত্তির কাকে বলে, ভিত্তি প্রধানত কয় প্রকার? ভিত্তি প্রধানত 2 প্রকার। এখন এখানে একটা কনফিউজিং কাজ করবে তোমাদের, শুধুমাত্র যদি এই প্রধানত কথাটা উল্লেখ না থাকে, নর্মালি অতি সংক্ষিপ্ততে এটা আসে না, অতি সংক্ষিপ্ততে প্রধানত উল্লেখ থাকেই। আর সংক্ষিপ্ততে যখনই এই প্রশ্নটা আসবে তখন বলা থাকবে ভিত্তি কত প্রকার ও কী কী। ভিত্তি কত প্রকার ও কী কী, তখন কিন্তু তোমার এই সবগুলোই দেওয়া লাগবে। তখন তুমি কী করবা? প্রথমত লিখবা যে ভিত্তি প্রধানত 2 প্রকারই যায়। ভিত্তি প্রধানত 2 প্রকার, অগভীর ভিত্তি এবং গভীর ভিত্তি। তারপরে অগভীর ভিত্তি কয় প্রকার? আবার 4 প্রকার, সেটা দিবা। এরপরে দিবা কি, গভীর ভিত্তি 3 প্রকার। বুঝছো? যদি সংক্ষিপ্ততে আসে তখন এই কাজটা তোমাকে করতে হবে। এরপরে গভীর ভিত্তি অগভীর ভিত্তি কাকে বলে আমরা দেখলাম, র্যাপ ফুডিং কাকে বলে আমরা দেখছি। ও আচ্ছা, একই জিনিস 2বার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই 6টা প্রশ্ন, 6টার মধ্যে শুরু কিন্তু এখানে কিন্তু 6টাই নেই, অনেকগুলো আছে। দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে 8টা অতি সংক্ষিপ্ত আছে এটার মধ্যে, কিন্তু আমি 6টার মধ্যে লিখছি। তাহলে আজকের ভিডিওতে তোমরা যা কিছু দেখলা, যা কিছু শিখলা, এটা খাতার মধ্যে সুন্দরভাবে নোট করবা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে এই অধ্যায়ের পরের ভিডিওতে, এবং সেই ভিডিওর মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।